আমার নাম মিলন। ছোটবেলায় বাবা মারা গেছে, সংসারের দায়িত্ব আমার উপরে। সংসারের ভালোর জন্য দুবাই গেছিলাম। আমি সুফিয়া, বাড়ি মানিকগঞ্জ। আমার গ্রামের পরিচিত এক মহিলার হাত ধরে গেছিলাম বাহরাইন। আমার নাম মানিক, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বন্ধুদের দেখা দেখে আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম বিদেশে যাবার। আমি গিয়েছিলাম সিঙ্গাপুর। আমি মালেকা, স্বামী আর 2 ছেলে মেয়ে নিয়ে আমার সংসার। সংসারের অভাব অনটন দূর করবার জন্য আমি গেছিলাম জর্দান। সেখানে 2 বছর আমি বাসা বাড়িতে কাজ করছি। মালেকা, মানিক, সুফিয়া কিংবা মিলনের মতো প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় 4-5 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে যায় কাজ নিয়ে। 1976 থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 90 লক্ষ নারী ও পুরুষ 159টি দেশে কর্মসংস্থানের জন্য গমন করেছে। এদের মধ্যে অধিকাংশই অভিবাসনের যাবতীয় নিয়ম মেনে বিদেশ গিয়ে দক্ষতার সাথে কাজ করছে। এর ফলে একদিকে যেমন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, পাশাপাশি উজ্জ্বল হচ্ছে দেশের ভাবমূর্তি। আবার কেউ কেউ না জেনে না বুঝে অবৈধভাবে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়ে ফিরে আসে দেশে। তেমনই একজন হলেন মিলন। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন বাবা মারা যায়। টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারিনি। এসএসসি আর দেওয়া হইল না। লেখাপড়া শেষ। সংসারের দায়িত্ব পড়লো আমার কাঁধে। একটা কাঠের ফার্নিচারের দোকানে কাজ নিলাম। অনেক কষ্ট হইতো। বইন্ডার লেখাপড়া বন্ধ হয়ে গেল। আমি যা আয় করতাম মায়ের হাতে তুলে দিতাম। ওই টাকা দিয়ে মা কেমনে যে সংসার চালাইতো সেটা খালি মাই জানে আর আল্লাহই জানে। দুবাইতে নাকি আমাকে এই কামের অনেক ডিমান্ড। ঠিকই শুনছ। দুনিয়ার সব জায়গাতে এই কামের বহুত ডিমান্ড, খালি আমগো দেশেই ভাত নাই। আমার চাচা তো ভাই ছেলে সেলিম দুবাই থাকে। সে আমারে গেলে দুবাইতে গেলে নাকি অনেক টাকা বেতন পাওয়া যায়। কথাটা সে মিছে কয় না। কিরে, বিদেশ যাওয়ার চিন্তা মাথায় ঢুকছে মনে হয় তোর? ভাতিজা কইলো যে ভিসা চাইলে ভিসা পাঠাই দিব। তো অনেক টাকার দরকার, প্রায় 2 লাখের উপরে। জোগাড় করতে পারলে চলে যা, ভাগ্য খুলে যাইব। দেখস না মজুমিয়ার বাদাইমা পোলা সৌদি আরব থেকে ফিরে আইসা বিশাল দালান তুলছে। 2 বছর পর দেখবো আমগো মিলনো তার বাড়ির বিশাল দালান তুলছে। সব কিছুই বুঝতেছি, কিন্তু এতগুলো টাকা জোগাড় করাও তো মুশকিল। ধার দানা করে হইলো চলে যা, এখানে থেকে কি করবি? এতগুলো টাকা আমার কে ধার দিব? মার একখান জমি আছে, বিক্রি করলে 1.5 লাখ টাকা পাওয়া যাবে। তাতেও তো কিছু হয় না। তোর হাসিম মামাই তো বড় ব্যবসায়ী, তার কাছ থেকে কিছু টাকা ধার কর না। সেটাই চিন্তা করতেছি। দেখি মার লগে কথা কয়ে কি করা যায়। কিছু কবি না, তেমন কিছু না। একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম। তোমার কথাটা কওয়া ঠিক হইব কিনা বুঝতে পারতেছি না। কনা কইতেছিলাম কি মা, এইখানে আমার যে আয় রোজগার হয় সেটা দিয়ে তোমার সংসার চালাতে যে কষ্ট হয় সেটা আমি বুঝি। তোর বাপ মরার পরে তোর ঘরে হইতে পুরো সংসারের চাপ। ভাই বোন মিলে 5 জনের সংসার, তোরে যে অনেক কষ্ট হয় সেটা বুঝি পাজান। তয় তুই কি কিছু ভাবছ? ওই যে আমাকে সেলিম আছে না, ও দুবাই থাকে। ও আমার দুবাই নিয়ে যাইতে চায়। ও মা, এত মেলা টেহা। ও হ মা, ও কইছে 1,00,000 টাকা মতো লাগবে। 2 লাখ টেহা? এত টেহা? হ মা। মা, তুমি না একবার তোমার ওই জমিটা বিক্রি করে আমার ব্যবসা করতে কইছিলা? হ্যাঁ কইছিলাম তো, তুই তো বেচস নাই। তুমি কি তোমার ওই জমিটা বিক্রি করে টাকাটা আমার দিবা মা? সেলিম আমার কইছিল যে খুব ভালো চাকরি, অনেক টাকা বেতন। আল্লাহ দিলে আমি তোমার আবার ওই জমি কিনে দিব। তুই যেটা ভালো মনে করস কর, কিন্তু এই জায়গাটা বেচলে কি 2 লাখ টাকা বেচতে পারবি বাজান? হ্যাঁ মা, আমি খোঁজ নিছি, 1,00,000 টাকা পাওয়া যাইব। বাকি টাকাটা যদি তুমি মামার কাছ থেকে ধার নিয়ে দিতা, আমি গিয়ে তারা শোধ করে দিতাম। দেখি তোর মামার লগে আলাপ করিয়া কি কয়। তুমি যেমন করে হোক মা, মামারে রাজি করো। একবার দুবাই যেতে পারলে আমার সংসার আর কোনো টানাটানি থাকবো না। আমি তো লেখাপড়া করতে পারি নাই মা। ময়না আর বাবুললে আমি লেখাপড়া করাবো। আর তুমি দেখো মা, নাজমার আমি ধুমধাম করে বিয়া দেব। তুমি খালি আমার একটু দোয়া করবো। আমার দেওয়া সবসময় তোর লাগে আছে। মিলন তো এইখানেই ভালো কাম কাজ করতেছিল, খালি খালি বিদেশ যাওয়ার দরকারটা কি? এখানকার রোজগার আমাদের এত বড় সংসার চলে না ভাইজান। সেটা আমি বুঝি রে বোন,
কিন্তু এতগুলো টাকা খরচ করে বিদেশে যাইব, শেষে আবার কোনো বিপদ আপদ না হয়। এটা আমিও ভাবছি, কিন্তু একবার আপনজনের মাধ্যমে যাইতেছে বইলা একটু ভরসা পাইতেছি ভাইজান। তারপরেও বিষয়টা ভালো করে বোঝার দরকার আছে ভাই। তুই এক কাম কর, কি ভাইজান? মিলন রে আমার মিলে পাঠাইয়া দিস। হ্যার লগে কথা বইলা বিষয়টা বুঝা দেখি। আমি কালকেই ওরে আপনার কাছে পাঠাই দেব। তো এই টাকার কথা জিগেলি কি কম ভাইজান? টাকা পয়সার চিন্তা তুই করিস না ভাই। দেখি তোকে ভালোর জন্য 1050 টাকার ব্যবস্থা আমি করতে পারি কিনা। তয় একটা কথা বল। কি ভাইজান? না কইতেছিলাম কি, ওই তোরা জমির দাম দরটা একটু ভালো করে রাখতে। যদি আমি তোকে টাকা পয়সার ব্যবস্থা করতে পারি, তাহলে জমিটার বাইরে বেচার কাম নাই, জমিটা আমারই দিয়া দিস। তাহলে তো খুবই ভালো হয় ভাইজান। এই জমিটা কিননের সময় মিলনের বাপের টাকার কম পড়ছিল। আমি জোর করে তারে আমার বিয়ার বালা দুইটা দিয়েছিলাম বেচার জন্য, এত নিতেই চাই নাই। তারপরে জমিটা আমার নামে লিখছিল। এই জমিটার মধ্যে ভাইজান অনেক স্মৃতি জড়ানো আছে। আমার একটু উঠতে হইব, আমার আবার মিলে যাইতে হইব। ওই মিলের চাবি আমার কাছে, আমি না গেলে তোমার মিল খোলা দেবো না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বস। তুই কতক্ষণ? এই তো বেশিক্ষণ না মামা। তোর মায়ের কাছে সবই শুনলাম, অচেনা অজানা ভিন দেশে যাবি, কোনো বিপদ আপদ হলে তো সর্বনাশ। সেলিম সব ব্যবস্থা করতেছে, চাকরি ভিসা সব ব্যবস্থা ওই করতেছে, ভয়ের কিছু নাই মামা। সেলিম তো দুবাই। হ্যাঁ দুবাই, কিন্তু বাংলাদেশের একজনের নাম্বারও দিয়ে দিছে, তার সাথে যোগাযোগ করলে সে সব ব্যবস্থা করে দিব। তারপরেও ভালো কইরা খোঁজ খবর নেওয়া দরকার। শুনছি বিদেশে লোক পাঠানোর নামে ভুয়া দালালরা নাকি টাকা মাইরা খায়। আবার শুনছি অবৈধভাবে অনেকে বিদেশ যায়, শেষমেশ জেল জুলুম পর্যন্ত হয়। আবার কতজনরে নিঃস্ব অবস্থায় দেশে ফিরাও আসতে হয়। আপনি খালি আমার টাকার ব্যবস্থাটা একটু করে দেন। তুই টাকার জন্য কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। তবে বাজার ভালো কইরা খোঁজ খবর নিয়া তারপর সিদ্ধান্ত নিস। আমি সেলিমের লগে কথা কইছি মামা, আমি ক্লিয়ারেন্স দিলেই ও ভিসার ব্যবস্থা করে দিব। 15 দিনের মতো সময় লাগবে। ঠিক আছে, তুই সেলিমের সাথে কথা কইয়া দেখ, কথা ফাইনাল হইলে আইসা টাকা নিয়ে যাস। ঠিক আছে মামা, আমি আজকে সেলিমের সাথে কথা কইতেছি। আপনি খালি আমার জন্য একটু দোয়া করেন। আপনি কোনো টেনশন করেন না মামা, আমি যাই আপনার টাকা শোধ করে দিব। আমি তাহলে আজকে যাই মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি মা, রাইতের বেলায় এখানে বসে কি করতেছো? আর এত কি চিন্তা করতেছো? তুই চলে গেলে আমি একা কেমনি কি করবো এটা নিয়ে ভাবতেছি। এত কিছু ভাইব না তোমার, আমি গিয়েই তো বেতন পেয়ে তোমার টাকা পাঠাবো। কষ্ট তো মাত্র 1 মাস হইব। আমি কি তোর কাছে টাকার কথা কইছি? আর টাকা দিয়ে কি সব কিছু হয়? তুই ছিলি আমার সব কাজের ভরসা। তুই থাকতে আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি? অযথাই চিন্তা করতেছো মা, কোনো সমস্যা হলে তো মামা আছে। তা তো আছেই মা, তুমি কোনো চিন্তা করো না তো। ও ভালো কথা, তোমার তো আসল কথাই কওয়া হয়নি। কি আসল কথা? ওরা তো ঢাকা থেকে আমার ফোন করছিল, আমার কাগজপত্র নাকি রেডি হয়ে গেছে, প্লেনের টিকিটও হয়ে গেছে। কস কি? এই বিদেশ যাইতে গেলে না কত কিছু করুন লাগে। কিছুই লাগে না মা, এখন শুধু টাকা লাগে আর ছবি লাগে। সেদিন আমি ঢাকায় গেছিলাম না টাকা দেওয়ার জন্য, ওরা আমার পাসপোর্ট অফিসে নিয়ে গেছিল, ছবি তুললো, ফর্ম জমা দিছি, কাগজপত্র সব ওরাই রেডি করতেছে। তাহলে তো তারিখ ঠিক হয়ে গেছে। কবে যাবি? ওরা তো আমার করে দিন 10 মধ্যে ফ্লাইট, 2-3 দিন আগে ওরা আমার ফোন করে জানাইবো। মা, তোমার কি অনেক মন খারাপ হয়েছে? বাবা, আমার মন খারাপ করে নাই, আমি অনেক ভালো আছি, আমি তো খুশি বাবা। তুমি মন খারাপ করো না মা, অনেক রাত হয়েছে, যাও তো ঘুমায় পড়ো। কালকে আমার মেলা কাম, আমিও গেলাম ঘুমায় পড়লাম। মন খারাপ করো না মা, যাও ঘুমায় পড়ো। এর কয়দিন পরে আমি দুবাই চলে গেলাম, গিয়া দেখি ভাতিজা আমার যে কোম্পানিতে কাজ ঠিক করে রাখছিল সেখানে আসলে কোনো কাজ নাই। সেই কোম্পানি অন্য কোম্পানির কাছে শ্রমিক বিক্রি করে। আমরা 8 থেকে 900 জন শ্রমিক ছিলাম, আমরা সবাইরে বসায় রাখলো।
তারপর অন্য একটা কোম্পানির কাছে আমি করে বিক্রি করে দিল। সেই কোম্পানি আমি করে কনস্ট্রাকশনে কাজ দেয়। যেহেতু এই কাজ আগে আমি কোনোদিন করি নাই, তাই কনস্ট্রাকশনে কাজ করতে আমার খুব কষ্ট হতো। মাস শেষে বেতনও দিত খুব কম। নিজে খাওয়া পড়ার পর বাড়িতে টাকা পাঠানো আমার পক্ষে সম্ভব ছিল না। এইভাবে মাস 6 চলার পর কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে গেল। আমরা বললাম মহা বিপদ। সে কি বিপদ! এই বিপদের কথা মনে পড়লে গায়ে এখনো শিউরায় উঠে। দিলা বন্ধু অন্তরে থাকিতে পারি না আমি আপন ঘরে। ভাই, শুনলাম কোম্পানি নাকি বন্ধ হয়ে যেতেছে। আপনি জানেন কিছু? ঠিকই শুনছো, 2-3 দিন আগে কোম্পানি বন্ধ হয়ে গেছে। মালিক ম্যানেজার সব লাপাত্তা। কি কোন এসব? তাহলে এখন আমরা যাবো কই? এখন আমরা সবাই অবৈধ। পুলিশ আইসা আমাদের সবাইকে ধরে নিয়ে যাইব। রেডি হও, জেলখানায় যাওয়ার জন্য রেডি হও। এসব আপনি কি কইতেছেন ভাই? হোটেলের চাকরি, অনেক টাকা বেতন, এইসব কইয়া কইয়া আমার বিদেশে পাঠাইছে। শালা বাটপার জোসর। দালালরা আমি বিশ্বাস কইরা 3 লাখ টাকা, নগদ 3 লাখ টাকা দিছি। কখনো কাগজপত্র কিচ্ছু দেখতে চাই নাই। আর এখন বিদেশে আইসা জেলের ঘানি টানতই। কি তামাশা! ভাই, পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। মার জমিটা শেষ করছি, মামার থেকে টাকা ধার করছি। দেশে যাই কি জবাব দিব? আমি ঠিক করছি, এত সহজে আমি পুলিশের হাতে ধরা দিব না। তাহলে আপনি কি করবেন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই শুন, বিষয়টা হইল আজকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পালাই যাব। আমার সাথে আরো অনেকেই যাইব। যদি তুমি যাইতে চাও তাড়াতাড়ি রেডি হইয়া চুপচাপ বসে থাকো, আর আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথেই চলে আসবা। ভাই, আমি আপনার সাথে যাইতেছি। দেশে যাওয়ার আগে একটা শেষ চেষ্টা করতে চাই ভাই। আচ্ছা শুন, অনেক কষ্ট করতে হইব কিন্তু। মরুভূমির বালির মধ্যে লুকাই থাকবো। পারবা কষ্ট সহ্য করতে? পারুম ভাই, পারুম। সব কষ্ট সহ্য করতে পারুম। মামার টাকা শোধ করতে হইব, মার জমি, বোনের বিয়া। ভাই, ভাই আপনি আমার ছেড়ে যায় না ভাই, আপনি আমার নিয়ে যান ভাই। কথা দেন ভাই আপনি আমারে। আরে ঠিক আছে তো, কিছু হইলেই তো ফেলায় কান্নাকাটি করো কেন? যাও তাড়াতাড়ি রেডি হয়ে চুপচাপ বসে থাকো। এই যা, তোরা যা, আমি দেখতেছি। ভালো লাগতেছে। রাত না মিলে আকাশের গায় সাদের ছায়া পড়ে, কলঙ্কের ধার ধারি নাই, জ্যোৎস্না যদি ঝরে বন্ধু, জ্যোৎস্না যদি ঝরে। বাড়ির সবার কথা ভাইবা অনেক কষ্ট করে ওখানে থাকার চেষ্টা করলাম। দিনের বেলা মরুভূমির ঝোপঝাড়ে লুকায় থাকতাম। মরুভূমির কি গরম, আপনারা না গেলে কেউ বুঝবেন না। রাতের বেলা তাঁবুর মধ্যে সবাই গাদাগাদি করে থাকতাম। থাকনের কষ্ট, খাওয়ানোর কষ্ট, ঘুমানোর কষ্ট, তার উপর পুলিশের দাওয়া। আল্লাহ যেন কোনোদিন আরো এই কষ্ট না দেয়। বিপদে পড়লে যে দেশে দূতাবাসের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করা যায় সেটা আমি জানতাম না, তাই তাকে নাম্বারও আমি রাখি নাই। মামা আমারে আগেই সাবধান করছিল, তখন বুঝি নাই। স্বপ্নের দেশ থেকে নিশ্চয় দেশে ফিরলাম, আবার সেই ফার্নিচারের কাজ। অভাবের সাথে এবার যোগ হইল ঋণের বোঝা। শুধুমাত্র সচেতনতার অভাবেই মিলনের জীবনে নেমে এসেছিল এমন ভয়াবহ বিপর্যয়। মিলন যদি বিদেশ যাবার আগে সেখানকার চাকরিদাতা কোম্পানি, চাকরির সুযোগ সুবিধা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে বিদেশ যাওয়া সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য এবং বিদেশ গিয়ে বিপদে পড়লে করণীয় কি সে সম্পর্কে খোঁজ খবর নিয়ে যেত, তাহলে তাকে এমন সমস্যায় পড়তে হতো না। এখনও দেশের অনেকেই সচেতনতার অভাবে এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকেন। তেমনই আরেকজন হলেন সুফিয়া। এক ছেলে, স্বামী আর আমি
এই নিয়েই তখন আমাকে তিনজনের সংসার ছিল। স্বামী রিক্সা চালাইত। হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে বিছনায় পড়ল, আয় রোজগার বন্ধ। তখন আমার একলা ঘাড়ে পড়লো পুরা সংসার। মাটি কাইটা মানুষের বাড়িতে কাজ কাম কইরা ঘর লেইপা 2 বেলা খাওয়ান জোগাড় করতে হিমশিম খাইতে হয়। একদিন আমাকে বাড়িতে আইলো আমাকে গ্রামেরই শরীফা বউ। সুফিয়া, ও সুফিয়া, সজল, রই সজল, আহারে সজল, দরকারের সময় কাউরে কাছে পাওয়া যায় না, কই গেলি সজল? কি হয়েছে রহিমিয়া, এত ডাকাডাকি করতেছো কেন? পেটে বিষ করে পুরোটা কমে গেল। পেটে বিষ করে ডাক্তার দেখাইছো? ডাক্তার দেখামু টাকা পামু কই? পাথর কুচির পাতা খাইয়া চলতেছি। তাতে কি তোমার পেটে ব্যথা ভালো হবে? এই নাও খেজুর খাও, একেবারে খাঁটি আরব দেশের টাটকা খেজুর, বাহারান থেকে আমি নিয়ে আইছি। শরীফা বউ, তুমি কতক্ষণ? হঠাৎ আমাকে বাড়িতে কি মনে কইরা? এই দিক থেকে যাইতেছিলাম, এই রহিম মেয়ের গলা শুনে তারপর ঢুকছি। হ্যাঁ রে সুপিয়া, সারা জীবন কি তোরা এইভাবেই কাটাবি? এছাড়া কি আর গতি আছে বউ? তুই তো ইচ্ছা করলে বিদেশ যাইতে পারোস, যদি যাস তাহলে ক, আমি সব ব্যবস্থা করে দেবো। কি যে কবু, আমি কেমনে বিদেশ যাবো? আরে বোকা, আমি গেছি না, যাই দেখ তোর মতো কত মেয়েরা বিদেশে যায় দিদার সে টাকা কামাইতাছে। থুকু থুকু, টাকা না, রিয়াল, দিনার, দিরহাম, টাকার চেয়ে 10 গুণ 20 গুণ বেশি। গেলেই বুঝতে পারবি সুখ আর সুখ, সুখ কারে কয়। কিন্তু বিদেশ পাঠাইতে তো মেলা টাকার দরকার। আরে বেশি টাকা লাগবো না, আমি আছি না, কোনো মতে 70-80 হাজার টাকা জোগাড় করলেই হবে। অত টাকা থাকলে কি আর না খায় দিন কাটাইতাম? আরে ইচ্ছা থাকলে উপায় হয়। তোর বই নেগো তো টাকা পয়সার কোনো অভাব নাই, তাগরে বইলা দেখ, তুই দাঁড় নিয়ে যাবি, আর দিন আর শোধ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তোরা দুজন ভাইবা দেখ, আমি তাহলে আজকে উঠি। কথাটা খারাপ কয় নাই। আপনার কি মাথা ঠিক আছে? 70,000 টাকার মানে বুঝেন? বিদেশে যাওয়ানোর কথা শুনলে তোর বোনরাও না করবো না। আরে আমরা তো ধার নিতেছি, তুই টাকা পাঠালেই শোধ করে দেব। কি বলতেছেন এসব? আপনি কি সত্যি আমার বিদেশ যাইতে কন? হব, কথাটা আমার মনে ধরছে। সুযোগ তো বারবার আইব না। কতদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, পোলাটাও। তুই শরীফের লাগে বিষয়টা নিয়ে ভালো করে কথা বল, একভাবে না একভাবে টাকা জোগাড় হয়েই যাইব। আর তুই বিদেশে গেলে তো আমারে সুখ ফিরে আইব আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার টাকা পয়সা জোগাড় করেন, আমি সময় মতো পাঠাই দেবো। তাহলে এখন আসি। হ্যাঁ, আরে সুফিয়া না, হ সুফিয়াই তো। আই সুফিয়া, সুফিয়া কই যাও? শরীফা বউ, তুমি এখানে কি করতেছো? ওই যে একজনের বিদায় করলাম, হ্যাঁ রে চিনি না জানি না, হ্যাঁ আমার পিছনে জোকের মতো লাগছে বিদেশ যাইব। আর কইস না বোন, আমি বাড়িতে আসার পর থেকে এই যে মানুষ লাইন ধরছে বিদেশ যাওয়ানোর জন্য, সবাই আর কন যায় ক, তোরা আপনজন দেখা তগরে কইছি। তা তোরা কি ভাবলি? আমি তো তোমারই খুঁজতেছিলাম, তোমার কথাগুলো সজলের বাপের মনে ধরছে। আমি তো তোকে ভালোর জন্যই প্রস্তাবটা দিছিলাম, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। বিষয়টা আমার একটু বুঝায় কবা? আরে বোকা মাইয়া, এনে বুঝনের কি আছে? তারপরও শুন কইতাছি, তুই যদি বিদেশ যাস দেখবি তুই আর আইতে যাবি না, খালি টাকা আর টাকা। ওই যে টাকা থুবি, বাড়িতে যে বিল্ডিং কয়টা করবি তার হিসাব নাই। আর এই দেখ কত স্বর্ণ গয়না, তুই স্বর্ণ গয়না দিয়ে একটা ভুইরা যাবি। কোনো চিন্তা করিস না, খালি একবার যাই দেখ, তুই যে কাম করতে চাস সেই কামে আমি তোরে লাগাই দেবো, কোনো টেনশন করবি না। কোনো সমস্যা হইব না তো? তুমি তো জানো কত ধার দেনা করে আমাদের টাকার জোগাড় করতে হবে। এত ভাবিস না তো, তোর নাম আমি বুকিং করলাম, 2-1 দিনের মধ্যে তোরে নিয়ে আমি টাউনে যাব তোর পাসপোর্টটা বানানোর জন্য। এখন যা, যেমনি পারিস টাকার জোগাড় কর, যা।
বলবা? আজকে তুমি মেলা রাত করে বাড়িতে ফিরছো, তোমার শরীরটা তো ভালো না। 40,000 টাকা জোগাড় হয়ে গেছে, কালকেই শরীফারে দিয়ে আসমু। এত টাকা ধার দেনা করে যাইতেছি, আমার কিছুই ভালো লাগতেছে না। তোর পাগলি, তুই বিদেশ গেলে এই ধার শোধ করতে কয়দিন লাগবে? আমাকে সংসারে সুখ আসবে, এই কথা ভাবতে আমার ভালো লাগতেছে। আমি বিদেশে গিয়া টাকা পাঠাইলে আপনি কিন্তু ভালো ডাক্তার দেখাইবেন। আমার এনে ভাবতে হইব মা, তোমার জামানের কথা ভাইবেই আমি অর্ধেক ভালো হয়ে গেছি। তারপরও আপনি কথা দেন, নাইলে কিন্তু আমি যাব না। দিলাম, কথা দিলাম। আরে কি করেন? সজল মাত্র ঘুমাইছে। সুফিয়ারে কইছি আমি 1020 টাকা জোগাড় করতে পারবো। বড় বউ, আপনি 20,000 দিলেই চলবো। এত দাঁড় দেনা করে দিতেছো, ভালো করে খোঁজ খবর করছো? কোনো সমস্যা হইব না তো? শুনছি দালালরা নাকি টাকা পয়সা সব মাইর দিয়ে দেয়। আমাগো গ্রামের শরীফা বাহরাইন থাকে, সে নিজেই সাথে করে সুপিয়ারে লইয়া যাইব, কোনো সমস্যা হইব না। তো সমস্যা না হইলেই তো ভালো, তুমি সামনে রবিবারে এসে টাকা লয়ে যাও, আমি জোগাড় করে রাখ মনে। জি আচ্ছা বড় বউ, আমি তাহলে এখন উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফা আপা, শরীফা আপা, ও শরীফা আপা। আরে রহিম মিয়া, তুমি এত রাইতে কি মনে করিয়া? একটু রাত হয়ে গেল। তা কত দূর কি ব্যবস্থা করছ আগে হেইটা কও। এই যে 40,000 টাকা নিয়ে আইছি, বাকি টাকাও দিমুনে। আলহামদুলিল্লাহ, তাইলে আমি কালকে থেকে কাজ শুরু করে দেবো। তুমি বাড়ি যাইয়া সুবিয়ারে রেডি করে রাখবা, ওরে নিয়ে আমি শহরে যাবো পাসপোর্ট বানাইতে, ঠিক আছে? যে আচ্ছা। আর একটা কথা, তোমার উপর ভরসা করেই আমি কিন্তু ধার দেনা করছি। দেখো সুপিয়া যেন কোনো বিপদে না পড়ে। এইটা নিয়ে তোমার ভাবন লাগবে না, এখন তুমি বাড়িতে যাই নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাও। সব রেডি করে আমি তোমাকে খবর জানাবো। আচ্ছা আমি আসি তাহলে। আচ্ছা যাও, কোনো টেনশন করো না। মা, তুমি নাকি আমার ঘরে রেখে বিদেশ চলে যাইবা? হরে বাজান, আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। মন খারাপ করে না বাজান, তোর ফুপু এ বাড়িতে থাকবো, তোর কোনোই কষ্ট হইব না। আর তোর বাজান তো আছেই, আমি বিদেশ থেকে মেলা টাকা পাঠামো, তোর যখন যা খাইতে ইচ্ছা করে বাজানরে কবি, বাজান কিনা দিব। আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। সব মায়া দয়া ছাইরা শুধু টাকা রোজগারের আশায় ওই মহিলার হাত ধরে চলে গেছিলাম বাহারাইন। সেখানে যাওয়ার পরপরই বুঝলাম যে ওই মহিলা আমারে ধোকা দিচ্ছে। সে আমারে কামাল নামের এক লোকের কাছে পাঠাইল। কামাল আবার আমারে নিয়ে এক বাসা বাড়িতে কাজ দিল। ওই বাড়ির কাজ কাম তো আমি কিছুই বুঝি না, কাপড় ধোয়া, রান্না বাড়া করা, ঘর মোছা সব কিছুই মেশিনে। ওইসব তো আমি কোনোদিন দেখিও নাই, চালামু কেমনে? তাগো কথাও বুঝতাম না বইলা বাহারাইনের ওই মহিলা প্রায়ই বকাঝকা করত। এইভাবে 8 মাস কাটাইছি, দেশে ফিরছি নিঃস্ব হইয়া। মানুষের মুখ দেখাইতে লজ্জা লাগে, মানুষ মুখ টিপা হাসে। সজলের বাপ আরো অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে।